দুবরাজপুর শহর এমনিতেই গ্রাম্য শহর। আমাদের যে খুব সাজানো গোছানো বড় শহর তা নয়। গ্রাম্য শহরের উপর দিয়ে আমাদেরকে ডেভেলপমেন্ট করে আসতে হয়। আমাদের পৌরপ্রধান এবং বোর্ড অফ কাউন্সিল যারা কাউন্সিলর রয়েছেন প্রত্যেকেই আমরা সক্রিয় এবং দীর্ঘদিন ধরে একটা গ্রাম্য রাস্তা গ্রাম্য শহরটাকে আস্তে আস্তে একটা ভালো রূপ দেওয়া। বর্তমানে যে সরকার আমাদের রয়েছে দিদির সরকার, এই সরকারের সুবাদে আমরা দেখুন কংগ্রেসেরও কাউন্সিলর ছিলাম। সেই সময় ডেভেলপমেন্ট বলতে খুব অল্প স্বল্প। তখনকার দিনের ডেভেলপমেন্টের একটা টাকা পয়সা আসা আর এখনকার একটা আকাশ জমিন তফাৎ। দিদির বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমে আমরা দুবরাজপুর শহরকে অনেকটাই সাজিয়ে নিয়েছি এবং আগামী দিনে আরও বেশ কিছু জায়গা বাকি রয়েছে। চেয়ারম্যান সাহেব এগুলো নিয়ে খুব আলোকপাত করেন এবং চেষ্টাও করে যাচ্ছেন সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে একটা জায়গায় যেন দুবরাজপুর শহরকে একটা সুন্দর গোছানো শহর করে তুলে উঠতে পারি। সামনেই তো এই দিন কয়েক আগেই দিদির একটা নতুনভাবে প্রস্তাব এলো আমাদেরকে যে ওই আপনার যে প্রত্যেক ওয়ার্ড থেকে অন্ততপক্ষে ৩ থেকে ৪টা করে রাস্তা আনুমানিক ১০ লক্ষ টাকা করে পথশ্রীতে এতে আমাদেরকে দিতে বললেন। আমরা ওয়ার্ড ভিত্তিক যা পাচ্ছি যা করছি কাজ করছি আবার নতুন করে একটা দিদির একটা গল্প হঠাৎ করে এলো। তাছাড়া আবার একটা আমরা ২ তারিখ থেকে শুরু করতে চলেছি আমার পাড়ায় আমার সমাধান। সেখানটাতে আমাদের দুটো বুথে ১০ লক্ষ করে ২০ লক্ষ টাকা এবং সেটা একদম মানে আমাদের উপর নয়। দিদি পরিষ্কার বলে দিয়েছেন যে ওখানকার লোকজনকে নিয়ে বসে তাদের কোনটা প্রথম প্রায়োরিটি রয়েছে, তারা কোনটা প্রথমে চাইছে, সেই বুথের মানুষজনকে নিয়ে ওখানে একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে সেরকম কোনো লোককে একটা ডাকা, প্রাক্তন শিক্ষককে ডাকা, পাড়ার গণ্যমান্য যারা রয়েছেন যারা একটু সক্রিয় তাদেরকে দলের কর্মীর মাধ্যমে তাদের উপর ভিত্তি করে তারা যেটা চাইছে সেটাকে আপনি আগে প্রাধান্য দেবেন, এটা আমাদেরকে বলা হয়েছে। আমরা গত ২ তারিখ থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ৩টে মাস জুড়ে আমরা এই প্রকল্প চালাবো এবং করব। তাতে আরও ২০ লক্ষ টাকার কাজ প্রত্যেকটা ওয়ার্ডে, মানে ১৬টা ওয়ার্ডে, মানে আপনার ৩,২০,০০,০০০ টাকা, মানে কল্পনার বাইরে। এটা একটা বাড়তি পাওনা। তাতে দুবরাজপুর শহর অনেক উপকৃত হবে। দুবরাজপুরে পানীয় জলের সংকটটা মিটেছে অনেকটা। সামান্য একটা প্রবলেম ছিল, সেটা দূর হয়েছে। আগামী দিনে আরও প্রকল্প করা হচ্ছে যে জলটাকে আরও নিয়মিতভাবে যেন আরও বেশিভাবে দেওয়া যায়। রাস্তাঘাট প্রায় করেই ফেলেছি। এবার যেগুলো হয় কি হয়, অনেক আগে করেছি তো সেগুলো কিছুটা ভাঙে। বর্ষাকাল এখন একটু পথঘাট ভাঙাচোরা হচ্ছে। আবার এই ঠিক পুজোর সময় করে আমরা সেগুলোকে আবার সব রিপেয়ারিংয়ে যাব। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটের খুব একটা সমস্যা নেই, ড্রেনেজের আমাদের খুব অসুবিধা নেই। তাছাড়া পথবাতি খুব সুন্দরভাবে করা হয়েছে। এগুলো আমরা সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের টাকা পেয়েছি, তারা নির্দিষ্টভাবে এই খাতে আমাদেরকে টাকা দিয়েছেন। আর ব্যক্তিগতভাবে চেয়ারম্যান অনেকগুলোই পথবাতির কাজকর্ম করিয়েছেন, আমাদের এমপি ল্যাড থেকে আমরা নিয়েছি। মানে দুঃখের বিষয় একটা কি, আমাদের এখানে এক বিধানসভায় গেছেন, যেহেতু তিনি আমাদের দলের নন, বিজেপি থেকে বিধায়ক রয়েছেন, তার তহবিল থেকে আমরা একটা টাকাও পাই না, একটা তিরপলও পাই না। সে দায়ী না, কোথায় কী করে সেই জানে। দুবরাজপুর শহরে একটা জায়গায় একটা যদি ১ লক্ষ টাকার কমসে কম ১০,০০০ টাকার কোনো কাজ করে থাকে, তাহলে জনগণ যেটা বলবে আমরা মেনে নেব। সে কাজেও করেনি। স্বাভাবিকভাবে আমরা আমাদের উপর নির্ভর করে এখানে শতাব্দী ম্যামের কাছ থেকে আমরা বিভিন্ন সময় হাইমাস্ট লাইট, কবরস্থানের প্রাচীর ঘেরার টাকা, এই বিভিন্ন সব এসবগুলো আমরা পাই। রাস্তাঘাট জলের জন্য উনি দেন, সেই থেকে আমরা কাজগুলো করছি। আবাস যোজনার কাজগুলো দেখুন খুব ভালো গতিতেই ছুটছিল। হঠাৎ করে মাঝে যখন কেন্দ্রীয় সরকার টাকাটা বন্ধ করে দিল, এবার এজেন্সি যারা রয়েছে, হয়তো আপনাকে একটা আবাস যোজনার বাড়ি দেওয়া হয়েছে, আপনার সামর্থ্য নেই গোটাটা করে নেওয়ার, তো আপনি এখানটাতে একটা এজেন্সিকে নিয়োগ করলেন যে আমার বাড়িটা আপনি করে দিন। সে করতে করতে অর্ধেক রাস্তায় হাফ ডান হয়ে গেল, সমস্ত নীল ট্যান বা হয়তো ঢালাই লেভেল বা প্লিন্থ লেভেল করে। সেই সময় আর টাকাটা ঢুকলো না, সেই টাকাগুলো ফেসে গেল। এবার দেখুন সেই সময়ের একটা রেট সরকার নির্ধারণ করেছিল যে তখনকার ইট বালি পাথরের রেটটা আপনার রডের, বর্তমান পরিস্থিতিতে এখন এসে আপনি নিতে দাঁড়ান যে বালি ওরা ১,০০০-১,২০০ টাকায় এক ট্রাক্টর নিচ্ছিল, এখন ৩,০০০ টাকা। মানে যে রডটা ৪৮০০ টাকা কুইন্টাল কিনছিল, এখন ৬,০০০ টাকা। তো স্বাভাবিকভাবে সেইগুলোতে একটা চাপ পড়ে গেছে, বেশ কিছু বাড়ি ওই রকমভাবে আটকে আছে।
কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, আমাদেরকে এই নিয়ে আটকে দিয়েছিল। দিদি বলেছেন যে এই বাড়ি যেগুলো আমি চালু করেছি সেগুলো তো শেষ করবই করব, তাছাড়া আমরা রাজ্য সরকার থেকে বাড়ি দেবো। তো সেই কাজ শুরু হয়েছে এবং আমাদের সব জমা টমা চলছে। আর বাকি যে বাড়িগুলো আছে আস্তে আস্তে সেগুলো তুলছি। খুব বেশি কিছু নেই, ওই 10% বা হয়তো 15% বাড়ি বাকি রয়েছে, বাকি উঠে গেছে। আমার তো বলে লাভ নেই, তার কারণ আমি দলের লোক, আমাকে বলবেই। আপনি দেখুন না, যেখান থেকে বিশ্ব থেকে কন্যাশ্রীর জন্য যদি খেতাব নিয়ে আসতে পারেন দিদি, তাহলে প্রকল্পটা স্বাভাবিকভাবেই যে কতটা উপকৃত এটা বলে বোঝানো যায় না। কন্যাশ্রীতে একটা বাবা এতটাই গর্বিত যে আমার মেয়েটা, সে পড়াশোনা করছে ঠিক আছে, বিয়ের সময় তার একটা টাকার জন্য যে চিন্তা ভাবনা সেটা দিদি আছে। দিদির জন্যে 25,000 কন্যাশ্রী, 25,000 রূপশ্রী, 50,000 টাকা যখন সে পায়, সেই সময় তার উচ্চশিক্ষার জন্যও সে ওই জায়গায় টাকা খরচা করে অনেক সময়। আবার বিয়ের সময় এই 50,000 টাকা হয়ে যায় ওটা 25-25 করে। সেক্ষেত্রে একটা গরিব বাবার মানে খুবই উপকার, এবং এটাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা বলতে পারি গর্ব করে, এবং তারাও আমাদের কাছে বলে যে এরকম একটা, আমি বাবা হয়ে যেটা ভাবতে পারিনি যে 50,000 টাকা মেয়ের জন্য কীভাবে সঞ্চয় করব, সেখানে দিদি আমাদের মায়ের মতো মমতাময়ী, তিনি ভাবনা চিন্তা করে আমার মেয়ের জন্য 50,000 টাকার ব্যবস্থা করে দিয়েছে। এ তো অনেক ভালো। দেখুন, আমি আছি একেবারে সংখ্যালঘু মাইনরিটি এলাকায়। আমার এই এলাকায় 5টা ওয়ার্ড, 16টা দুবরাজপুর পৌরসভায় ওয়ার্ড, 5টা মাইনরিটির ওয়ার্ড। এই 5টা মাইনরিটি ওয়ার্ডে একটা সময় আমাদের মতো আমাদের দাদাদেরকে আমরা গ্র্যাজুয়েশন পাইনি, মেয়েদেরকে প্রাইমারির শিক্ষাটা দান করার পর থেকে তারপর তার বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না একরকম। তাহলে স্বাভাবিকভাবে আমরা আমার সিনিয়র দাদাদেরকে আমরা খুব কম গ্র্যাজুয়েশন পেয়েছিলাম ইসলামপুরের বুকে। কিন্তু বর্তমান যুগে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিদি এমন একটা জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন যে আমার ইসলামপুর থেকে এক মহিলা ডাক্তারি কমপ্লিট করছেন, আর কয়েকটা নেক্সট ইয়ারটাতে তার কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে এক মহিলা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন, আমার মেয়ে নিজে পিএইচডি করছে। মানে স্বাভাবিকভাবেই মেয়েদের হার, গ্র্যাজুয়েশন তো দূরে থাক, এমএ করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে। মানে এটা এটা একটা কল্পনার বাইরে। আমাদের ইসলামপুরে শিক্ষার হার অনেক বেশি, মাইনরিটি এলাকাটাতে অনেক বেশি। দুবরাজপুরে তো মেয়েদের, দুবরাজপুরে ছিল, অস্বীকার করার কিছু নেই। ওখানটাতে একটা সম্পূর্ণটাই ওটা মানে আমাদের সনাতনী হিন্দু ধর্মের লোকজন, তারা একটু সচেতন বরাবরই ছিল। আমরা একটু সচেতন ছিলাম না, পেছিয়ে পড়েছিলাম। সেই জায়গাকে আমরা আজকে ওভারকাম করতে পেরেছি, এবং আমাদের মুসলিম এলাকায়, সংখ্যালঘু এলাকায় মহিলাদের পড়াশোনার হার অনেক বেশি আগের থেকে। স্বাভাবিকভাবেই আজকে আমরা লোকজন যেটা মহিলাদেরকে পাই, আমাদের মিছিল মিটিংয়ে ডাকতে হয় না, তারা আনন্দ সহকারে নিজের উচ্ছ্বাসেই তারা আসে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। যে লক্ষ্মীর ভাণ্ডারটা তাদের কাছে এত বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে এই বললে তো আপনার মিডিয়াতে তো সারা দিনটাই আমার মনে হয় হয়ে যাবে, তো দেখাতে পারবেন না। তার কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে এক এক মহিলার এক এক রকম বক্তব্য, যে আমি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এক এক করে জুড়ি, আমার নাতি নাতনিরা আসে আমার কাছে কিছু হাতে চকলেট কেনার জন্যে, আইসক্রিম কেনার জন্যে একটা বায়না করে আমি তাদেরকে পয়সা দিতে পারি। আমি সেই পয়সা জোগাড় করে মেয়ের বাড়ি বেড়াতে যাই, সেখানে আমি জামাই মেয়েকে হাতে তুলে পয়সা দিয়ে আসতে পারি আমার টাকা থেকে। আমি কাউরের টাকা নিই না, আমার টাকাতে। আমি আমার ইচ্ছা গেলে এখান থেকে বক্রেশ্বর আছে, এখান থেকে পাথরচাপুরি আছে, কোনো জায়গায় দাতা বাবার উরুস হোক, চাহে কোনো মন্দিরের পুজো হোক, কোনো অনুষ্ঠান হোক, আমরা নিজের পয়সা খরচা করে সেখানটাতে ঘুরে আসতে পারি, দেখতে পারি। আমার ওষুধের সমস্যা, যে হয়তো প্রতি মাসে আমাকে 1,000 টাকার ওষুধ কিনতে হয়, তাহলে আমার এই লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমার বিধবা ভাতা আছে, এগুলো সব মিলিয়ে আমার হাতে এমন একটা পয়সা থাকে, আমি নিজে এখন স্বনির্ভর। আমার স্বামী বা আমার ছেলেরা আমাকে এই শেষ বয়সে দেখবে না দেখবে, তার জায়গায় সরকার আমাকে দেখতে শুরু করেছে। সরকার আমার জন্য ভেবেছে এইরকম কন্যাশ্রী, এইরকম রূপশ্রী, এইরকম লক্ষ্মীর ভাণ্ডার, এইরকম বিধবা ভাতা, এগুলো যদি আমাদের থাকে, এই সরকার বারবার থাক, এই দিদির মানে দীর্ঘায়ু কামনা করে তারা আমাদেরকে আনন্দ সহকারে আশীর্বাদ দেয়। আমরা গেলে আমাদেরকে বসায়, আমাদেরকে চা খাওয়ানোর জন্য জিজ্ঞেস করে। তো এইগুলো আমাদের বাড়তি পাওনা, এটা দিদির জন্য পাওনা, আমরা দিদির কাছ থেকে এটা পাচ্ছি। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থায় বরাবরই আমাদের হাসপাতালগুলোতে একটা সমস্যা দেখা দিয়েছিল, যে
পিএইচসিগুলোতে, প্রাথমিক হেলথ সেন্টারগুলোতে কী করতো, সদরে পাঠিয়ে দিত। সদর আবার বলতো যে না আমাদের কাছে হবে না, আপনারা বর্ধমান চলে যান, না হয় কলকাতা রেফার করে দিচ্ছি। এরকম একটা প্রবণতা একটা সময়, আমি 25 বছর ধরে কাউন্সিলারি করছি, সেই ক্ষেত্রে আপনার এই কাউন্সিলারি ক্ষেত্রে একটা মানে অনেক রকম দেখেছি। মানুষকে নিয়ে গেছি, কষ্ট করে কলকাতাতে ভর্তি করতে পেরেছি কি পারি নাই, অর্ধেক অবস্থায় নিয়ে এসেছি। আজকের ডেটে আপনি প্রত্যেকটা পিএইচইকে নতুনভাবে সাজানো হয়েছে, এখানে ওষুধপত্র সমস্ত পাওয়া যায়, রেফারটা খুব কম, যদি রেফার হয় সেখানে আমার সিউড়ি সদর হসপিটাল রয়েছে, আমাদের এখানে মেডিকেল কলেজ রয়েছে রামপুরহাটে, মানে আপনার সুপার স্পেশালিটি হসপিটালগুলো এমন একটা জায়গায় এনেছে যাওয়ার প্রবণতাটা একদম কম। এখানে এরা খুব সহজসাধ্যভাবে মানে চিকিৎসাটা করাতে পারেন। তাছাড়া যদি মনে হয়, যেমন দুর্গাপুর মিশন একটা নামকরা প্রতিষ্ঠান, বা আপনি আরও বড় কোনো একটা আইকিউ সিটি বলুন, গৌরীদেবী বলুন, বড় বড় নার্সিংহোম যেগুলো রয়েছে, সেখানে একটা সময় আমার ওয়ার্ডের লোকেরা বা আমার এই এলাকার লোকেরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি ওখানটাতে গিয়ে আমার একটা হাত পা ভেঙেছে, বা আমার একটা কিডনির প্রবলেম হয়েছে, আমার হার্টের প্রবলেম হয়েছে, এখানে যাব না, এখানে পারবো না, প্রচুর টাকা খরচা হবে, এত টাকা খরচ আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এমন একটা কার্ড দিদি বুক পকেটে দিয়ে দিয়েছে যে আপনি এইখানটাতে এরকম করে টোকা দিয়ে ওইরকম হসপিটালগুলোতে আপনি ঢুকতে পারেন নির্দ্বিধায়। তার সেই সাহসটুকু দেওয়ার, কোনো আত্মীয় স্বজনরা যখন মুখ ঘুরিয়ে নেয় বিপদের সময়, কাউরি যখন সহযোগিতা পাওয়া যায় না, দিদির দেওয়া সেই স্বাস্থ্যসাথী কার্ডটা আমার পকেটে থাকে। সেই কার্ডটার ভিত্তিতে আমি এরকম বড় বড় নার্সিংহোমগুলোতে থেকে একেবারে 5 দিন 7 দিন থেকে ওখানটাতে ট্রিটমেন্ট করিয়ে বাড়ি ফেরার জন্যও সেই পয়সাটা, গাড়ি ভাড়াটা দেয়, সেটাকে নিয়ে বাড়ি ফিরি। এরকম সরকার আর কোথায় পাবেন? এইরকম সুযোগ সুবিধা কে দেবে? 2026-এ শুধু কেবলমাত্র আমাদেরকে ভোট করতে হবে না, দিদি এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো করেছেন এবং মানুষের কাছে যেভাবে আমাদেরকে তাড়া দিয়ে দিয়ে চলেছেন, দুয়ারে সরকার, বা জনগণের গর্জন, পাড়ায় পাড়ায় ঘোরা, একটার পর একটা প্রোগ্রাম আমাদেরকে দিয়েছে, রাত্রিবাস থেকে শুরু করার থেকে নিয়ে আমরা তাদের কাছে গেছি, পৌঁছেছি। কেবলমাত্র খালি একটাই কথা যে আপনাদেরকে পকেট থেকে কোনো খরচা করতে হবে না, আপনাদেরকে কোনো কিছু দিতে হবে না, সরকার যেটা দিচ্ছে, দল যেটা আপনাকে বলছে, আপনি তাদের কাছে পৌঁছান, তাদেরকে দেন, তারা পাচ্ছে কিনা সেই জায়গাটা আপনি দেখুন, না পেলে তার উপযুক্ত জায়গায় তার ব্যবস্থা করে দিন, আপনাকে বাকি কিছু করতে হবে না, ভোট আপনাকে চাইতে হবে না, ভোট আমরা এর ভিত্তিতেই নেব, আমরা উন্নয়নের ভিত্তিতেই ভোট নেব, পরিষেবার ভিত্তিতেই ভোট নেব। 2026-এ দিদি আবার ব্যাপকভাবে আসবেন, শুধু আসবেন নয়, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, তাদের বিরোধী দলনেতার জন্য যতটুকু প্রয়োজন যে সিটটা, সেটা বোধহয় থাকবে না, তারা পাবে কিনা।